আমাকে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, বোর্ডে দেখা যাচ্ছে। অল ক্লিয়ার। আচ্ছা, আমি আজকে অনার্স প্রথম বর্ষের ক্লাস নিব ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স অর্থাৎ মৌলিক গণিত, বেসিক ম্যাথমেটিক্স এর বিষয়ের উপর ক্লাস নিব এবং আমার চ্যাপ্টারের নাম হচ্ছে বাজার ভারসাম্য। গত ক্লাসেও আমি বাজার ভারসাম্যের উপরে ক্লাস নিয়েছিলাম, তবে গত ক্লাসের যে অঙ্কটা ছিল সেটা ছিল আমাদের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় এবং কর আরোপ হলে ক্ষেত্রে ক্যামেরা তো দিচ্ছি কি? কি হলো? তো গত ক্লাসে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে কর আরোপ করা হলে কিভাবে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে হয় ওই বিষয়ের উপর আমি একটা ক্লাস নিয়েছিলাম। আর আজকে আমি আহ, ভর্তুকি প্রদান করা হলে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ চেঞ্জ হয় ওই বিষয়টা তোমাদেরকে শেখাবো। হুম। তো আগেই আমি বলে নেই যে করের বিষয়টা ছিল কি, গত ক্লাসে আমি বলেছিলাম কর হচ্ছে সরকার নিয়ে নেয়। হ্যাঁ, যার কারণে প্রাইস থেকে করের যে অংশটা সরকার নিয়ে নেয় সেটাকে আমরা প্রাইস থেকে বিয়োগ দিই যোগান অপেক্ষক থেকে। আর ভর্তুকির বিষয়টা হচ্ছে এরকম যে ভর্তুকি মানে হচ্ছে যে প্রাইসের সাথে সরকার আমাকে আরো সাপোর্ট দেয়, মানে একটা জিনিসের প্রাইস যা না তার চেয়ে বেশি বেনিফিট দেয়, তার চেয়ে বেশি সুবিধা দেয়, যার কারণে প্রাইসের সাথে যে পরিমাণ ভর্তুকি সরকার আমাদেরকে দেয় সেটা প্রাইসের সঙ্গে যোগ করতে হয়। এটা হচ্ছে ভর্তুকির বিষয়। অর্থাৎ কর আর ভর্তুকি কিন্তু দুটো অপোজিট জিনিস। কর হচ্ছে সরকার নিয়ে নেয় আর ভর্তুকি হচ্ছে সরকার আমাদেরকে সাপোর্ট দেয়, যার কারণে প্রাইসের সঙ্গে যে পরিমাণ ভর্তুকি সরকার আমাদেরকে দেয় সেটা যোগ করতে হয়। এটা হচ্ছে একটা জাস্ট মানে করের অঙ্ক হলে আমরা কোন সিস্টেমে করবো আর ভর্তুকির অঙ্ক হলে আমরা কিভাবে করব এই বিষয়ে জাস্ট একটা সিম্পল আলোচনা, যে আমরা যে মাথায় সবসময় আমরা রাখবো যে কর সরকার নিয়ে নেয় আর ভর্তুকি সরকার আমাদেরকে দেয়। এটা হচ্ছে বেসিক কথা, যে প্রাইস থেকে করের বিষয় হলে বিয়োগ দিতে হয় আর ভর্তুকির বিষয় হলে প্রাইসের সাথে ভর্তুকি যতটুকু দেওয়া হয় সেটা যোগ করতে হয়। হুম। আচ্ছা, এখন আমরা আজকে যেটা বের করবো সেই অঙ্কটা আমি বোর্ডে লিখে রেখেছি। দেওয়া আছে কোয়ান্টিটি ডিমান্ড ফাংশন, মানে চাহিদা সমীকরণটা দেওয়া আছে, কোয়ান্টিটি সাপ্লাই ফাংশন দেওয়া আছে। এই দুইটা জিনিস দেওয়াই থাকবে সব সময়। তো সেখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, মূল্য এবং পরিমাণ নির্ণয় করতে হবে। যদি পরীক্ষা নাও চায় যে ভাষা ও মূল্য পরিমাণ নির্ণয় করে, এরকম প্রশ্ন যদি নাও থাকে তাহলেও আমাকে এটা করে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যে আমাদের এই দুইটা সমীকরণ অর্থাৎ চাহিদা সমীকরণ এবং এই যে যেটা লিখে রেখেছি কোয়ান্টিটি ডিমান্ড মানে চাহিদা সমীকরণ 50 - 2p, আর যোগান সমীকরণ কোয়ান্টিটি সাপ্লাই ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত -10 + 3p। আমরা আগেই বলেছি যে প্রাইসের আগে প্লাস সাইনটা হয় যোগান সমীকরণ, আর প্রাইসের আগে মাইনাস সাইন থাকলে সেটা হয় চাহিদা সমীকরণ। এই দুইটা জিনিস আমার প্রশ্নেই দেওয়া থাকবে, কোয়ান্টিটি ডিমান্ড ফাংশন, কোয়ান্টিটি সাপ্লাই ফাংশন, এই দুইটা ফাংশন আমাকে প্রশ্নেই দেওয়া থাকবে। আমাকে বের করতে হবে এই মুহূর্তে ভারসাম্য মূল্য ও পরিমাণ নির্ণয় করো। আমরা যথারীতি গত ক্লাসে শিখেছি কিভাবে ভারসাম্য মূল্য ও পরিমাণ নির্ণয় করতে হয়, এটা আমাদের গত ক্লাসে শেখানোর বিষয়। তারপরে আমি আবার বলছি যে কিভাবে আমরা ভারসাম্য মূল্য ও পরিমাণটা নির্ণয় করব এই দুইটা সমীকরণ দেওয়া থাকলে। আমরা জানি, অলরেডি আমরা শিখে এসেছি, তারপরে আমরা আবারও এটা বলছি, ক্লাসটা একটু রিভিউ করছি, যে আমরা জানি যে ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি ডিমান্ড কোয়ান্টিটি সাপ্লাই সমান হয়। এই কথাগুলি আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, আজকেও বলছি যে আমরা জানি ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি ডিমান্ড কোয়ান্টিটি সাপ্লাই পরস্পর সমান হয়। কাজেই আমরা খুব সহজেই লিখতে পারি কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই। এখন কোয়ান্টিটি ডিমান্ডের জায়গায় বসাবো হচ্ছে প্রশ্নে কোয়ান্টিটি ডিমান্ডের যে মানটা দেওয়া আছে 50 - 2p, এই কথাটা লিখবো, ইকুয়াল টু বসাবো। তারপরে কোয়ান্টিটি সাপ্লাইয়ের মানও প্রশ্নে দেওয়া আছে -10 + 3p, এই কথাটাও লিখবো। যেভাবে সমীকরণের সমাধান করেছি আগে, ঠিক একইভাবে এই অঙ্কটারও সমাধান করব। কিভাবে করব, যে প্রাইস জাতীয় জিনিসগুলিকে আমরা এক পাশে নিব এবং সংখ্যা জাতীয় জিনিসগুলিকে আমরা এক পাশে রাখবো। হ্যাঁ। আচ্ছা, জাস্ট আমরা সমীকরণের সমাধান করছি এই জায়গাটাতে। এখন যেই প্রাইসটা সাইড চেঞ্জ হয়ে আসবে সেটার কি হবে, সাইনের পরিবর্তন হবে। এখান থেকে রাইট হ্যান্ড সাইড থেকে +3pটা সাইড চেঞ্জ হয়ে লেফট হ্যান্ড সাইডে গেলে সেটা হয়ে যাবে -3p। আর -10 তো রাইট হ্যান্ড সাইডেই ছিল, যার কারণে -10ই আছে এখানে। আর এই 50টা সাইড চেঞ্জ হয়ে রাইট হ্যান্ড সাইডে আসলে এটা +50টা হয়ে যাবে -50। এই যে লেফট হ্যান্ড সাইড থেকে 50 যখন রাইট হ্যান্ড সাইডে চলে আসবে তখন তার সাইনের পরিবর্তন হবে, সেটা হয়ে যাবে কি -50। এখন আমরা
যেটা করতে পারি, দুইটা মাইনাস জিনিসকে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। 3p আর 2p যোগ করলে হয় 5p, কিন্তু সাইন হবে -c। আর -10 আর -50 যোগ করলে হবে কত, 6, সাইন হবে -c। উভয় পক্ষের মাইনাস সাইন যদি আমি কেটে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমার থাকে কি 5p 60। এখন আমি বের করতে চাচ্ছি পি এর মান, ভারসাম্য দাম বের করতে চাচ্ছি। তাহলে পি কে এ পাশে রেখে 5 কে আমি 60 নিচে ভাগ আকারে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে 5। তাহলে 60/5 কাটাকাটি গেলে হয় 12, অর্থাৎ পি বার বা ভারসাম্য দাম ইকুয়াল টু কত, 12 টাকা। এখানে ব্র্যাকেটে লিখে দিবে, এটা হচ্ছে ভারসাম্য দাম। আচ্ছা, আমরা খুব সহজেই পেয়ে গিয়েছি আমাদের ভারসাম্য দাম। এখন আমরা ভারসাম্য পরিমাণটা নির্ণয় করব। আমি এখানে সাইডে কোটেশনে লিখে রেখেছি ভারসাম্য পরিমাণ কিউ নির্ণয়। তাহলে কিউ বার নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, যে দুইটা ফাংশন আমাদের প্রশ্নে দেওয়া আছে, অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই, যে কোনো একটা ফাংশনের মধ্যে আমরা যে পি এর মান 12 পেলাম, এটা বসালেই আমরা কি পাবো, ভারসাম্য পরিমাণটা পেয়ে যাব। ঠিক আছে, কিউ বারটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমি এখন এই মুহূর্তে চাহিদা সমীকরণে মধ্যে পি এর মানটা বসিয়েছি। কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু 50 - 2p, এটা আমার প্রশ্নেই দেওয়া ছিল। 50 এর জায়গায় 50 থাকবে, মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, 2 এর জায়গায় 2 থাকবে, ইনটু দিয়ে আমি পি এর যে মানটা পেয়েছি 12 সেটা বসাবো। তাহলে 12 দুগুণ কত হয়, 24। হ্যাঁ, তাহলে 50 থেকে 24 বিয়োগ দিলে হয় কত, 26। এটা হবে একক। আমরা জানি যে পরিমাণ সবসময় এককে লিখতে হয়। তাহলে আমরা কোয়ান্টিটির পরিমাণটা পেয়েছি আমরা কত, মানে ভারসাম্য পরিমাণ আমরা পেয়েছি কত, 26 একক। আমরা ভারসাম্য পরিমাণ পেয়েছি, কিউ বার পেয়েছি হচ্ছে 26 একক। তাই আমরা ফাইনালি যখন অ্যান্সারটা লিখতে যাব, এটা এভাবে লিখবো, কিউ বার ইকুয়াল টু 26 একক, ব্র্যাকেটে লিখে দিব ভারসাম্য পরিমাণ। এই কথাগুলো আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম। আজকে আমি আসলে যে বিষয়টার উপর হাইলাইট করব, এগুলি আমাদের ক্লাসেরই বিষয়বস্তু। এই পর্যন্ত যা কথা বললাম এগুলি আমরা আগের ক্লাসে শিখেছি, কিভাবে একটা চাহিদা সমীকরণ, একটা যোগান সমীকরণ দেওয়া থাকলে কিভাবে সেখান থেকে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে হয়। আমরা এটা খুব সহজেই বের করতে পারি। এখন আমি তোমাদেরকে যেটা বোঝাবো বা আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো 2 নাম্বার প্রশ্নটা। একক প্রতি 2 টাকা হারে ভর্তুকি প্রদান করা হলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে। মানে আমি বলছি যে একক প্রতি 2 টাকা হারে ভর্তুকি প্রদান করা হলে, মানে এই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি কি, ভর্তুকির অঙ্ক। ভর্তুকি প্রদান করা হলে নতুন ভারসাম্য মূল্য এবং পরিমাণ কত হবে সেটা তুমি বের করে দেখাও। আচ্ছা, নিশ্চয়ই এ পর্যন্ত তোমরা বোর্ড থেকে তুলে ফেলেছো। আমি এখন বোর্ডটা এখান থেকে ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার করে আমি 2 নাম্বার অঙ্কটা শুরু করবো। তোমরা, আমি যা বোর্ডে লিখছি অবশ্যই তোমরা সেই কথাগুলি লিখবে। 2 টাকা হারে ভর্তুকি প্রদান করা হলে যোগান অপেক্ষক হবে, এই কথাটা লিখতে হবে। 2 টাকা হারে, এটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে, একক প্রতি 2 টাকা হারে ভর্তুকি প্রদান করা হলে, তুমিও উত্তরটা করার সময় এটা লিখে নিবে। 2 টাকা হারে ভর্তুকি প্রদান করা হলে আমার কি চেঞ্জ হবে, ভর্তুকি প্রদান করা হলে আমার সাপ্লাই ফাংশন চেঞ্জ হবে। তাহলে 2 টাকা হারে ভর্তুকি প্রদান করা হলে নতুন যোগান অপেক্ষকটি হবে এরকম। প্রশ্নে যে যোগান অপেক্ষকটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কিউএস ফর্মে। আমি যেহেতু এটা নতুন হবে, মানে এটা চেঞ্জ একটা আসবে, তাই এটাকে আমি কোটেশনে একটু চেঞ্জ করে নিব, অর্থাৎ কিউএস টা না লিখে এখানে কিউ ডট এস লিখবো, তাতে বোঝা যাবে এটা নতুন যোগান অপেক্ষক। ওই ডটটা দেওয়ার কারণে বোঝা যাবে যে এখানে একটা চেঞ্জ আসবে, মানে এটা একটা নতুন যোগান অপেক্ষক হবে। প্রশ্নেরটা তো দেওয়া ছিল শুধু কিউএস, আর আমারটা যখন 2 টাকা প্রদান করার পরে নতুন একটা যোগান অপেক্ষক পাবো, তখন সেটাকে আমি কোন সিম্বল ইউজ করবো, কিউ ডট এস। এতে বোঝা যাবে ভর্তুকি প্রদানের পর যোগান অপেক্ষকটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেটা কেমন হবে, সেটা হবে এইরকম, কিউ ডট এসটা হবে এরকম, -10 প্লাস, অর্থাৎ যা আছে তাই থাকবে। প্রশ্নে দেওয়া ছিল -10 শুরুতে, আমিও লিখেছি -10। প্রশ্নে
ছিল, আমি এখানে প্লাস লিখেছি, 3 এর জায়গায় 3 হবে, এটাও ঠিক আছে। 3 এর পরে একটা ব্র্যাকেট ইউজ করব, তারপরে লিখবো আমি প্রাইস, তারপরে যত টাকা ভর্তুকি দেওয়া হয় সেটা যোগ করে দিব। এখানে 2 টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে একক প্রতি, তাই আমি প্রাইসের সাথে 2 টাকা যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা নতুন যোগান অপেক্ষকটা কি পেলাম, কিউ ডট এস ইজ ইকুয়াল টু -10 প্লাস 3p প্লাস 2। এখন আমি এই যোগান অপেক্ষকটাকে একটু মানে চেঞ্জ করব। কেমন ভাবে চেঞ্জ করব, মানে আমি এটাকে জাস্ট একটু নরমাল ফরমেশনে নিয়ে আসবো। নরমাল ফরমেশন মানে আমি ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব। যেমন আমি এখানে এটা করতে পারি -10 প্লাস 3p প্লাসে প্লাসে প্লাস 2। -10 তো ছিলই, প্লাস তো ছিলই, আর এই 3p এর সাথে গুণ হলে হবে 3p, আর এই 3 2 এর সাথে গুণ হলে হবে কত, 6। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে -10টা -10ই থাকবে, আর সরি এখানে যেটা হবে এই যোগটা করে ফেলতে পারি, -10 আর 6 একটা প্লাস আর একটা মাইনাস হলে এটাকে মাইনাস করতে হয়। 10 থেকে 6 চলে গেলে সেটা হবে কত, 4। কিন্তু বড় সংখ্যার যে সাইনটা থাকবে সেটাই আমাকে এখানে বসাতে হবে, অর্থাৎ 4 এর আগে আমি বসাবো মাইনাস সাইন। 10 থেকে 6 চলে গেলে থাকবে কত, 4, কিন্তু সাইন হবে মাইনাসের। ঠিক আছে, আর এখানে প্লাস তো প্লাসই থাকবে, আর এই 3p থাকবে, অর্থাৎ নতুন যোগান অপেক্ষক কিউ ডট এসটা হয়েছে কত, -4 প্লাস 3p। এটা হচ্ছে আমার নতুন যোগান অপেক্ষক। এখন আমি যে কাজটা করব, এই যে নতুন যোগান অপেক্ষক -4 প্লাস 3p, এইটাকে আমি আগের যে চাহিদা সমীকরণ, অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে যে চাহিদা সমীকরণ, সেটার সাথে ভারসাম্য করব। করে আমি কি করব, নতুন একটা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। আচ্ছা, এখন সবাই একটু দেখো, আমি এই কথাটা একটু মুছে দিচ্ছি যে 2 টাকা হারে ভর্তুকি প্রদান করা হলে নতুন যোগান অপেক্ষক কিভাবে হবে সেটা আমি এখানে করে রেখেছি, তোমরা একটু বোর্ড থেকে তুলে নাও। আমি আবারও বলছি, কিউ ডট এস মানে নতুন যোগান অপেক্ষক ইজ ইকুয়াল টু -10, এটা প্রশ্নেই আছে, প্লাস এটাও প্রশ্নে আছে, আর 3 এটাও প্রশ্নে আছে। এবার প্রাইস থেকে আমি কি ব্র্যাকেট শুরু করব, ব্র্যাকেটের ভিতর প্রাইস লিখবো এবং যত টাকা ভর্তুকি দেওয়া হয় সেটাকে যোগ করব এবং ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমি -10 লিখলাম, প্লাস লিখলাম, এবং এই 3টা p এর সাথে গুণ হবে 3p, এই 3টা 2 এর সাথে গুণ হবে 6 হবে। আর -10 আর +6 এই দুইটাকে বিয়োগ করলে হয় -4। ঠিক আছে, আর প্লাস 3p তো প্লাস 3p থাকবে। আচ্ছা, এ পর্যন্ত আমি যে কাজটা করলাম, নতুন যোগান অপেক্ষক তৈরি করলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভর্তুকি অঙ্কগুলি আমাকে সব সময় এভাবেই করতে হবে কিনা। ভর্তুকির যত অঙ্ক দেওয়া থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সাপ্লাই ফাংশন থেকে তোমাকে সাপ্লাই ফাংশনের প্রাইসের সাথে ওই ভর্তুকির পরিমাণটা যোগ করতে হবে। আমি আবারও বলছি, ভর্তুকিতে যে ধরনের মানে ভর্তুকি দিয়ে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কের সাপ্লাই ফাংশনটা চেঞ্জ হবে, অর্থাৎ যেই সাপ্লাই ফাংশনটা প্রশ্নে দেওয়া থাকবে সেই সাপ্লাই ফাংশনটা একটা নতুন সাপ্লাই ফাংশনে পরিণত হবে আফটার সাবসিডি, মানে ভর্তুকি দেওয়ার পর সেই যোগান অপেক্ষকটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে তোমার সিম্বলটাও চেঞ্জ করে ফেলবে, কিউ ডট এস ইকুয়াল টু দিয়ে সবকিছুই ঠিক থাকবে, শুধু প্রাইসের সাথে তোমাকে যে পরিমাণ ভর্তুকি দেওয়া হয় সেই পরিমাণ ভর্তুকিটাকে যোগ করতে হবে। তারপরে আমরা পেয়ে যাব কি, নতুন যোগান অপেক্ষক বা যোগান সমীকরণ। এখন পরবর্তী বিষয়গুলি একটু দেখো, যে আমাকে প্রশ্নটা দেওয়া ছিল কি, প্রশ্নটা দেওয়া ছিল একক প্রতি 2 টাকা হারে ভর্তুকি প্রদান করা হলে নতুন ভারসাম্য মূল্য এবং পরিমাণ কত হবে সেটা নির্ণয় করো। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা নির্ণয় করতে যাচ্ছি। দেখো, নতুন ভারসাম্য অবস্থায় কোন দুইটা জিনিস ইকুয়াল হবে, অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে যে ডিমান্ড ফাংশনটা সেটার সাথে ইকুয়ালস হবে। আমি এইমাত্র যে নতুন যোগান অপেক্ষকটা তৈরি করলাম সেটা, অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই
যেটা আমি নতুন যোগান অপেক্ষকটা তৈরি করলাম কিউ ডট এস, সেটা কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু কিউ ডট এস, এই দুইটা জিনিস পরস্পর সমান হবে নতুন ভারসাম্য অবস্থায়। এখন কোয়ান্টিটি ডিমান্ডের মান প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই বসবে, আর কোয়ান্টিটি ডট সাপ্লাইয়ের মান হচ্ছে একটু আগে আমি যে নতুন যোগান অপেক্ষকটা বের করেছিলাম সেটা কত, -4 প্লাস 3p, এটা বসাবো। আমরা জানি এখানে ইকুয়াল টু চিহ্ন হলে এখানে কি হয়, অথবা চিহ্ন বসে। তার মানে কোয়ান্টিটি ডিমান্ডের মান কত আছে প্রশ্নে দেওয়া, 50 মাইনাস 2p, আর কোয়ান্টিটি ডট সাপ্লাইয়ের মান দেওয়া আছে কত, মান দেওয়া নাই, এটা হচ্ছে আমি একটু আগে বের করেছি যেটা, সেটা হচ্ছে কি -4 প্লাস 3p, একটু আগে আমি যেটা নতুন যোগান অপেক্ষকটা যেটা বের করেছিলাম সেটা, ঠিক আছে। 50 মাইনাস 2p ইকুয়াল টু -4 প্লাস 3p, এই দুইটা সমীকরণ পরস্পর সমান হবে। আর সমাধানের সিস্টেমটা নিশ্চয়ই তোমরা জানো, প্রাইসগুলি এক পাশে থাকবে, সংখ্যাগুলি আরেক পাশে থাকবে। আর কি এই প্রাইসের প্রাইস যে এখান থেকে আমরা বের করব, এখান থেকে যে নতুন প্রাইসটা বের হবে সমাধান করার পরে, সেই প্রাইসটাই হবে নতুন ভারসাম্য দাম। আর সেই প্রাইসটাকে কোয়ান্টিটি ডিমান্ড অথবা কোয়ান্টিটি সাপ্লাই ফাংশনে বসিয়ে, এটা অথবা এই ফাংশন এটার মধ্যে বসাইলে যে কোয়ান্টিটিটা আমরা পাবো সেটাই হচ্ছে নতুন ভারসাম্য পরিমাণ। এখন দেখো আমি কিভাবে অঙ্কটা করছি, আমি প্রাইস জাতীয় জিনিসগুলিকে এক পাশে নিয়ে আসছি, 3pটা -3p হবে কারণ এটা সাইড চেঞ্জ হয়ে এসেছে, আর -4 থাকবে, 50টা -50 হবে কারণ এটাও সাইড চেঞ্জ হয়ে এসেছে। -2p -3p যোগ করলে হয় 5p এবং সাইন হবে মাইনাস, ইজ ইকুয়াল টু চিহ্ন, এখানে ইজ ইকুয়াল টু চিহ্ন ছিল, এটাই আমি এখানে বসিয়েছি ইকুয়াল টু চিহ্ন, -4 আর -50 যোগ করলে হবে কত, 54। এবার উভয় পক্ষের মাইনাস কাটলে হয়ে যায় কি 5p ইকুয়াল টু 54। এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে প্রাইসের মান বের করা, তাহলে প্রাইসটাকে এই পাশে রেখে 5টাকে এখানে ভাগের নিচে নিয়ে আসবো, 54 থাকবে উপরে, 5 আর 54 কাটাকাটি গেলে হয় কত, সুতরাং ভারসাম্য প্রাইস ইকুয়াল টু হবে কত, 54 আর 5, এটা কাটাকাটি গেলে হয় 54 কে 5 দিয়ে ভাগ দিলে হয়, 54 কে 5 দিয়ে ভাগ দিলে হয় 10.80 যেহেতু প্রাইসের ব্যাপার ব্র্যাকেটে টাকা লিখে দিবে, টাকা। এটা কি নতুন, এটা কি, এটা নতুন ভারসাম্য প্রাইস, মানে ভর্তুকি আরোপের পর আমার প্রাইসের পরিমাণ দাঁড়ায় 10 টাকা 80 পয়সা, 10 টাকা 80 পয়সা। আচ্ছা, এবার আমি দেখো নতুন ভারসাম্য পরিমাণটাকে বের করব, তাইলে তুমি লিখে দিবা নতুন ভারসাম্য পরিমাণ নির্ণয়, এরকম করে কোটেশন দিয়ে দিবা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। নতুন ভারসাম্য পরিমাণ নির্ণয়। আচ্ছা, তাহলে আমি বলেছি দেখো নতুন ভারসাম্য অবস্থায় ভারসাম্য কোন দুইটা জিনিস হয়, কোয়ান্টিটি ডিমান্ড ফাংশন অথবা কোয়ান্টিটি ডট সাপ্লাই ফাংশন, ঠিক আছে। এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণে প্রাইসের মান 10.80 পয়সা, এটা যদি বসাই তাহলেই আমি নতুন ভারসাম্য পরিমাণটা পেয়ে যাব। আমি চাহিদা অপেক্ষকের মধ্যেই প্রাইসের পরিমাণটাকে বসাচ্ছি, আমি চাহিদা সমীকরণে নতুন যে ভারসাম্য প্রাইসটা পেয়েছি 10 টাকা 80 পয়সা, সেই মানটা বসাবো। তাহলে কোয়ান্টিটি ডিমান্ড ফাংশন কত, 50 মাইনাস 2p, এখানে 50 মাইনাস 2 ইন্টু p এর মান হচ্ছে 10 টাকা 80 পয়সা, তাহলে 50 মাইনাস, তাহলে 10 টাকা 80 পয়সার সাথে 10 টাকা 80 পয়সার সাথে আমি যদি 2 গুণ দেই তাহলে হয় কত, 21 টাকা 60 পয়সা, এটা হয়, ঠিক আছে। তো 50 থেকে 21 টাকা 60 পয়সা বিয়োগ দিলে হয় কি 28 টাকা 40 পয়সা, মানে 28 টাকা।
সরি পয়সা না, এটা 50 একক বলছি। এটা এটা যে মানটা আসবে এটা হলো, সরি এটা এখানে একক হবে। এটা কি হবে, 50 থেকে 21.60 বাদ দিলে যে মানটা হয় সেটা হচ্ছে 28.40। দ্যাট মিনস এটা হচ্ছে কি ভারসাম্য পরিমাণ। ঠিক আছে, ভারসাম্য পরিমাণ। এবং এটা কিভাবে দেখাইতে হয়, সাইডে ব্র্যাকেট দিয়ে লিখে দিবে একক। এটা কত একক, 28.40 একক। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। আচ্ছা, আমি আবার বলছি, এখানে ভর্তুকির অঙ্কের বেলায় আমাদের কি চেঞ্জ হয়। ভর্তুকির অঙ্কের বেলায় চেঞ্জ হয়, সাপ্লাই ফাংশন চেঞ্জ হলে নতুন যে সাপ্লাই ফাংশনটা আসে, নতুন ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে গেলে আমার এই কথাটা লিখতে হবে, নতুন ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি ডিমান্ড ফাংশন, যেটা প্রশ্নে দেওয়া থাকবে, ইকুয়াল টু দিয়ে নতুন যে যোগান সমীকরণটা আমরা পেয়েছি সেটাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডের জায়গায় প্রশ্নে যে চাহিদা সমীকরণটা দেওয়া থাকবে সেটাই বসবে, এটার কোনো চেঞ্জ নাই। ইকুয়াল টু দিয়ে আমি নতুন যে যোগান সমীকরণটা তৈরি করেছি সেটাকে বসাবো, -4 + 3p। তারপরে যথারীতি নিয়মে আমি ক্যালকুলেশন করব, করে আমি একটা পর্যায়ে কি পাবো, ভারসাম্য দাম পাবো। অর্থাৎ পি বার ইজ ইকুয়াল টু 10 টাকা 80 পয়সা। এটা কি, এটা হচ্ছে নতুন ভারসাম্য মূল্য। এটা হচ্ছে নতুন ভারসাম্য মূল্য বা দাম। এটা হচ্ছে নতুন ভারসাম্য মূল্য পি বার। আমরা জানি যে ভারসাম্য হলেই উপর একটা দাগ দিতে হয়, তাতে বোঝা যায় এটা হচ্ছে ভারসাম্য মূল্য। ভারসাম্য মূল্য ইকুয়াল টু 10 টাকা 80 পয়সা। হ্যাঁ, এখন এই পি এর মানটা অর্থাৎ 10 টাকা 80 পয়সার মানটা চাহিদা সমীকরণে বসিয়ে আমি পেয়েছি কত, 28.40 একক। এটা হচ্ছে কি আমার ভারসাম্য পরিমাণ, নতুন ভারসাম্য পরিমাণ। এখানে ব্র্যাকেটে ভারসাম্য পরিমাণ না লিখে তুমি নতুন কথাটা লিখে দিবে, নতুন ভারসাম্য পরিমাণ। এটা কি নতুন ভারসাম্য পরিমাণ, অবশ্যই পরিমাণ হলে সেটা এককে দেখাতে হবে, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছো। এই চ্যাপ্টার থেকে দুই ধরনের অঙ্ক আসে, একটা হচ্ছে কর দিয়ে, একটা হচ্ছে ভর্তুকি দিয়ে। মোটামুটি ভাবে আমি আংশিক বাজার ভারসাম্য সম্পর্কে যে ধরনের অঙ্ক আসে ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলিতে, আমি সেই বিষয়গুলি তোমাদেরকে শিখিয়েছি। অর্থাৎ করের ভারসাম্য, জেনারেল ভারসাম্য দাম পরিমাণ অর্থাৎ কর ভর্তুকি কিছুই না, নর্মাল ভারসাম্য দাম পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও বের করতে শিখেছো তোমরা। আবার যদি কর দিয়ে থাকে তাহলে সেটাও কিভাবে বের করতে হয় সেটাও আমরা শিখেছি গত ক্লাসে। আর আজকে আমরা শিখলাম ভর্তুকি যদি দেওয়া থাকে, ভর্তুকির অঙ্ক যদি প্রশ্নে থাকে, তাহলে ভর্তুকি হলে কোন ফাংশনটা চেঞ্জ হয়, তাহলে কিভাবে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হয়, এই বিষয়গুলি আমরা কিন্তু আজকে শিখেছি। অর্থাৎ আমরা যা যা শিখেছি তার মধ্যে মেইন কথা হলো যে আমরা করের অঙ্কগুলি শিখেছি, ভর্তুকির অঙ্কগুলি করাও শিখেছি, এবং আংশিক বাজার ভারসাম্য থেকে এই দুইটা টাইপেরই অঙ্ক হয়ে থাকে। আমরা নেক্সট ক্লাসে যেটা শিখবো সেটা হলো আমরা সামগ্রিক বাজার ভারসাম্য অর্থাৎ জাতীয় আয়ের কিছু অঙ্ক করা শিখবো এবং তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আর আজকে এ পর্যন্তই। এবং আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে তোমরা এই জাতীয় অঙ্কগুলি অর্থাৎ কর এবং ভর্তুকি দিয়ে প্রায় প্রতি বছরই ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলিতে কোয়েশ্চেন থাকে। তো তোমরা যেটা করবে, বিগত 5 বছরের যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলিতে এই টাইপের কি অঙ্কগুলো আছে সেগুলি নিজেরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমি সামগ্রিক বাজার ভারসাম্য এই চ্যাপ্টারে অর্থাৎ বাজার ভারসাম্য থেকে দুই ধরনের অঙ্ক থাকে, একটা হচ্ছে আংশিক বাজার ভারসাম্য, একটা হচ্ছে সামগ্রিক বাজার ভারসাম্য। আমি আংশিক বাজার ভারসাম্য দিয়ে অঙ্কগুলো শেষ করেছি। আর নেক্সট ক্লাসে আমি ধরবো সামগ্রিক বাজার ভারসাম্য অর্থাৎ জাতীয় আয়ের কিছু অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, জাতীয় আয়ের অঙ্কগুলি কিভাবে করতে হয় সেই বিষয়গুলি আমি আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
আচ্ছা, তোমরা একজন কমেন্ট বক্সে কমেন্ট পাঠিয়েছো, ঠিক কয়টায় ক্লাস হবে? আচ্ছা, ঠিক কয়টায় ক্লাস হবে বলতে মানে এটা তো আমি ওইভাবে এখনো বলতে পারছি না যে ঠিক কয়টায় ক্লাস হবে। তবে আমি যেহেতু লাইভ ভিডিও দিয়ে দেই, তোমরা এটা লাইভটা তো আমি শেয়ার করেই দেই, এটা থাকে, তোমরা যে কোনো সময় গ্রুপে গিয়ে এটা চেক করে নিতে পারো আমার ক্লাসগুলো, ঠিক আছে? এই ক্লাসগুলো তো থাকেই, কাজেই তোমরা গ্রুপে গিয়ে তোমরা আমার ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারো। আর সাধারণত আমি এই টাইমেই ক্লাস নেই। আর তারপরে তোমরা মানে গ্রুপে চেক করতে পারো, সবগুলো ক্লাসই থাকে আমার, সেই ক্লাসগুলো তুমি যখন খুশি তখন চেক করে নিতে পারো। তারপরে আমি মোটামুটি ভাবে একটা ধারণা দিয়ে দিই, আমি সাধারণত এই টাইমটাতে ক্লাস নেই। আর এই ক্লাসগুলি যেগুলি আমি ফেসবুকে আপলোড দিয়ে দিই সেগুলি তো তোমাদের গ্রুপে থাকেই, তোমাদের তোমরা গ্রুপে গিয়ে চেক করলে আমার ক্লাসগুলি পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ওই অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।